যত আলোচনা এবং যত সমালোচনা সব কিন্তু হয় বেশিরভাগই বাংলাদেশের টেলিভিশন এবং ফেসবুক এই দুইটা মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা করা হয় বাংলাদেশে যে ট্রফিকটা নিয়ে, সেটা হচ্ছে ক্রিকেট খেলা। কারণ বিশ্বকাপের আগে এবং বিশ্বকাপের ভিতরে বর্তমান যে আলোচনা এবং সমালোচনা, সেগুলো আজকে আমরা একটু দেখব। সবাই আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কি বলতেছি। কারণ ভিডিও স্কিপ করলে কিন্তু অনেক কিছুই দেখা যায় না। সো আমাদের সাথে থাকলে বুঝতে পারবেন যে আমরা কি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন দেখে আসি কে কি বলে। বাংলাদেশে একমাত্র দল যে দলের ক্যাপ্টেন হারার পরেই সংবাদ সম্মেলন করতে আসে এবং মানুষের সামনে খুব স্বাচ্ছন্দ্যবোধে সাংবাদিকদের সামনে কথা বলে, এটা নাকি এক ধরনের নির্লজ্জতা। কারণ হারার পরে যার নাই পারফর্ম, সে আসে আবার সংবাদ সম্মেলন করতে। আপনি বিশ্বের বড় বড় প্লেয়ারদের দেখুন, মেসি, নেইমার বা ফুটবলার বা যে কোনো দলের প্লেয়ারে যখন তারা পারফর্ম খারাপ করে, তারা যত বড় স্টার হোক না কেন, তারা সংবাদ মাধ্যমের সামনে আসতে থাকে। ইভেন তার ক্যামেরার সামনে আসতে না। শান্ত কি এমন কাজ করলো, সে রান করুক বা না করুক, কিন্তু তাকে ক্যামেরার সামনে আসতেই হবে। কারণ তারা ছাড়া তো আবার ক্যামেরা চলবে না, সংবাদ সম্মেলন চলবে না। কারণ তিনি রান করাটা বড় ব্যাপার না, সংবাদ সম্মেলনে কথা বলাটা বড় ব্যাপার। কারণ উনি ক্যাপ্টেন কতদিন থাকবেন সেটা তো আসলে বলা মুশকিল, উনি নিজেও জানেন না। তাই তাড়াতাড়ি যত পারে তত ভিডিও বানিয়ে নিতে আছে, পরে না হয় উনি ইউটিউব বা ফেসবুকে আপলোড দিবে এই ভিডিওগুলো। মানে টিভির সংবাদ তাদের অনুমতি নিবে কপিরাইট ক্লেম ছাড়া, যে আমার কপিরাইট ক্লেম ছাড়া এই ভিডিওগুলো দিবেন, আমি এটি আমার যে ইউটিউব বা ফেসবুক সেটা আমাদের ছাড়তে হবে, না হলে তো আমার ইনকাম করার সোর্স থাকবে না। কারণ যে কোনো মুহূর্তে আমার ক্যাপ্টেন্সি চলে যেতে পারে। আমরা কয়লা পেয়ে মানিক চুরে ফেলে দিয়েছি। কে ফেলে দিয়েছে? বিসিবি। তো কাকে ফেলে দিয়েছে? 2012 সালে বাংলাদেশ যখন এশিয়া কাপে ফাইনাল খেলছিল, তখন বিসিবিতে যে কোনো একটা ঝামেলা হয়েছিল স্টুয়ার্ট ব্রডের সাথে। তখন তিনি তার যে কেরিয়ার সেখানে সমাপ্ত করে বাংলাদেশের সাথে। তিনি আর তার কোচিং যে কেরিয়ার সেটা আর বাংলাদেশের সাথে মানে অনেক দূর নিয়ে যেতে চায় না, ওই জায়গায় তিনি স্টপ করে ফেলেন। তো পরে কে আসলো? পরে চলে আসলো আমাদের সেই বিখ্যাত কোচ হাতুড়ে সিং। তো হাতুড়ে সিং নিয়েও অনেকে কিছু কথা বলছেন, চলুন আমরা সেগুলো। একজন তো বলেই দিলেন, কারো যদি 12 মাসে ডিম পাড়া হাঁস যদি লাগে, কারণ আমাদের তো 12 মাস না, 18 মাস বা 2 বছরে হাঁস ডিম পাড়া লাগে। কার যদি 12 মাসের ডিম পাড়া হাঁস লাগে, তাহলে নাকি হাতুড়া সিং এর সাথে যোগাযোগ করতেন, তাহলে তিনি নাকি খুব ভালো কালেকশন আপনাদের জন্য তৈরি করে দিবেন। হার্টবিটের 12টা বাজিয়ে অবশেষে ম্যাচ জিতলেন তাসকিন, লিটন, রিশাদরা। কে বলেছেন? কোন এক ভক্ত বলেছেন। আপনারা মানুষের সবসময় হার্টবিট বাজিয়ে দেন, মনে হয় যে প্রেশারের ওষুধ যে কোনো মুহূর্তে হাতের মধ্যে রাখছে, বা আপনার মানে যে কোনো মুহূর্তে আপনি স্ট্রোকের অবস্থা চলে যাবেন, এর আগেই আপনি হার্টবিটের ওষুধ নিয়ে হাতে বা আপনার সামনে বসে থাকতে হবে। সে কারণেই তার এই কমেন্টটা খুবই সুন্দর এবং চমৎকার হয়েছে। এদিক দিয়ে আফতাব আহমেদ কি বললেন? মাশরাফিকে খুব প্রয়োজন বিসিবিতে নাকি। মাশরাফি একা এসে কি করবে বিসিবিতে, যে জায়গায় মধ্যে রাকাব বলার মতো লোকরা বসে রয়েছে বিসিবিতে, নিয়েছে ঘোষ দুর্নীতি বিভিন্ন তথ্য। তাদের সাথে মাশরাফি পারবে একা? পারবে না কখনো। আর ইন্ডিয়ান তো এক ভাই বাংলাদেশকে নিয়ে দারুণ কবিতাও লিখে ফেলছেন এবং তিনি কবিতা বলেও ফেলছেন। ভিডিওটা কিন্তু দেখলে অবশ্যই দেখতে ভুলবেন না, আমি কিন্তু অবশ্যই দিয়ে দিব। উনি বাংলাদেশকে নিয়ে কি সুন্দর কবিতা বলেছেন। রড ছাড়া বিল্ডিং, তামিল ছাড়া ওপেনিং, রডের বদলে পাশ, লিটন কুমারটা। এজন্যই বাহ বাহ, কি চমৎকার। বাংলাদেশের নাকি 3জন ইয়ে আছে, সহসভাপতি, সভাপতি, সাধারণ সম্পাদক। সভাপতি নাজমুল হাসান শান্ত, সহসভাপতি লিটন দাস এবং সাধারণ সম্পাদক পদে ছিলেন সৌম্য সরকার। নিত্য নতুন অজুহাত খোঁজেন কে? আপনারা সবাই ভালো জানেন, আমাদের সভাপতি। কারণ উনি তো নেক্সট বিশ্বকাপ বলতে বলতে উনি কবে নেক্সট হয়ে যায় আল্লাহ। ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বলেন, ওপেনার বললেন, আমরা হিসাব করতাম তাহলে ডেফিনেটলি ওটার মধ্যে লিটন দাস ছিল। ভালো জানেন, কারণ উনি তো নিত্য নতুন অজুহাত খুঁজে খুঁজে বাংলাদেশের টিমটাকে করছে এই অবস্থা। মাঝে মাঝে মনে হয় যে উনি কি চায়, বাংলাদেশের টিমকে কেনিয়া করতে চায়, না উগান্ডা করতে চায়, না মানে কোন এক টিম বাদ করে দিতে চায়, ওনার নিজের না একটা টিম বানাইতে চায়, উনি ভালো জানেন। আর এই দিক দিয়ে শান্ত থেকে ব্যাটিং শিখতেছে কে? ক্লাসিক লিটন। কিভাবে সম্ভব যে নাকি 2015 সালে ডেবিউ হয়েছে? আর শান্ত ডেবিউ হয়েছে কবে? মনে পড়ে আপনাদের কবে ডেবিউ হয়েছে? আমার মনে পড়ে না। যেহেতু ওকে নিয়ে এত বেশি আলোচনা নেই, সমালোচনা
মানে ধরো ওকে নিয়ে এত বেশি একটা গবেষণা নেই, সে কারণে আমি বলতে পারতেছি না সে কবে ডেবিউ হয়েছে। তবে যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তার ডেবিউটা কবে হয়েছে। তো সেই লিটনকে দারুণ শট শিখিতেছে কাট, নিজে পারে না কাট করতে, আরেকজন রয়েছে কাট শিখিতে।